আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের কততম ক্লাস হবে এটা? বলো। দ্বিতীয়। তাহলে আজকে আমাদের উদ্ভিদ সাহিত্যের ৫-৯ অধ্যায় দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমরা লন্ডিগড়ের লবণ পরিশোধটা এঁকে তারপর বুঝবো। আমার সাথে সাথে তোমরা আঁকো, হ্যাঁ? এটা আঁকার জন্য প্রথমে আমরা ফেরাসার ফেরি বাম দিকে একটু জায়গা রাখবা হালকা, ডান দিকে একটু হালকা জায়গা রাখবা। মোটা মোটা মিলে আসা ভালো। তুমি এই অংশগুলো এই করবে। এটা আমার 9 আর 10 আছে এবার পরীক্ষায়। তাই হ্যাঁ। আর সাথে সাথে তোমরা এটা একটু আঁকো। এ বলে এটা ভিন্ন করে তারপরে কত পড়লো ফার্স্ট স্কুল হইছে ইয়া তুই ওটা আঁকার বদলে ওটা দাঁড়াচ্ছিস পরে দাদা আঁকার পরে তারপর আমরা বোঝা শুরু করব। বোঝার সময় আপনি তারপর বুঝতে পারবেন না। এটা কিন্তু খুব সহজ না, তাহলে এটা বুঝতে হবে। মানে এটা মুখস্থের বিষয় না, এটা বোঝারই বিষয় পুরো। এটা থেকে সিকিউ পড়া ভালো না খারাপ? হ্যাঁ, সিকিউ পড়া কি? মানে সিকিউ ধরনের পরীক্ষায় হ্যাঁ, লেখা ভালো না ও খারাপ? আচ্ছা। হ্যাঁ, পেঁচানোমূলক নাকি? না না পেঁচানোমূলক কিছু না, বুঝলে পরে সবই সহজ আসলে। হ্যাঁ, তারপরেও তুমি এখন ধরো যে তোমার তো ৮টা থাকবেই, তো ১২টা অধ্যায়ের মধ্যে তুমি যদি ২টা বাদ দিতে চাও সৃজনশীলের জন্য, তাতে সমস্যা হবে না। এমসিকিউ এর জন্য সবই করতে হবে। এমসিকিউ এর জন্য অবশ্যই কি যে করবে আমাদের সময় অ্যাডমিশনের কোশ্চেন পরীক্ষার ওটা না, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে মনে হয় আমাদের। বহুগুণে না দিই বহুপদ না দিই, কোশ্চেন দিবে রিটেন, ওটাই তো বেশি ধারণা হবে, কারণ ওটা একদম সূক্ষ্মভাবে না দেখলে তো মার্কস পাওয়া যাবে। কি তোমাদের সময় চেঞ্জ হয়ে যাবে এটা? মনে হচ্ছে স্যার অনেক কথা হচ্ছে। আর কি খাবার নিয়েছি? আমাদের নাম শেষ প্রথমত শেষ পেয়েছে টেস্ট ইয়া 20 মার্কের পরীক্ষা তো প্রতিবিদ্যা পুরো অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায়গুলো আছে শেষ আর পরীক্ষা দ্বিতীয় অধ্যায় শুরু করেছিস এটা ওটা একটু বলেছে মনে আছে। আগে কেন পরে সব বুঝে নেবো, হ্যাঁ? কাছে বিমান ফ্ল্যাশ করে কথা বলা
একজন আছে বিসিএস স্টুডেন্ট আছে হ্যাঁ রাজশাহী। হ্যাঁ ওর বাসা চাপাই। কি যে একটা অবস্থা। আমার দেখছে আনছে লাইভ দেখছে সে ফোন না কতজন 200 জন তো ভর্তি হয়েছে মেডিকেলে ডাক্তার। আরো কত 23 সালে একটা ধ্বংস হয়েছিল, ওটা তো জনবহুল জায়গায় পড়ছিল না, হ্যাঁ বাইরে মারা গেছিল। ওইটা চট্টগ্রামে ওই ওটা একই কাহিনী, কিন্তু এটা কিন্তু পাইলট হ্যাঁ কন্ট্রোল করে ওটা নিয়ে গেছিল যাতে ওখানে না পড়ে ধ্বংস কিন্তু না হয়। নিয়ে যাওয়ার সুযোগই পায়নি, মানে আগেই হ্যাঁ একদম দরজাতে ভেতরে ঢুকে চলে গেছে। হ্যাঁ, দেওয়াল দেওয়ালে। ওই পাইলটও বাঁচতে পারেনি, আবার হ্যাঁ, এও হ্যাঁ, বাঁচতে পারলো না। কিন্তু ও বাঁচার কথা ছিল, ও প্যারাশুট নিয়ে নামছে কিন্তু স্ট্রোক করেছে। কি আগেরটা? হ্যাঁ আগেরটা ও আগেরটা আগেরটা এর তো যে হার্ট অ্যাটাক করে মারা গেছে আগেরটা। ওটা তাই ওখান থেকে বের হয়ে প্যারাশুট ইয়ে করার পরে মনে হয় হার্ট করে তো একবার আমরা নিচে। শুনলাম প্লেনের ভিতর থাকতে যখন ওটা প্লেনটাকে উপরে তুলছে তখন এটা ধাক্কা খাওয়ার কারণে ওর হার্টে ব্লক হয়ে গেছিল, তখন মারা গেছে। কিন্তু নিচে তো ল্যান্ড করছিল, আর প্যারাশুট ছিল পরে অসীম যাওয়ার। আচ্ছা, এটা আকাশ শেষ করো। দুটোই অল্প বয়সে পাইলট মারা গেল, এটা অল্প বয়সে, আগেরটা অল্প বয়সে। হ্যাঁ এদের রিক্সি এটা শেষ ট্রেনিং ছিল লেফটেন্যান্ট। এর 5 মাস বিয়ে হয়েছিল। 6 মাস মানে 6 না মাস। 1 বছর এক বিয়ে বছর হয়ে হলো। গেছে, রিসেন্ট অনুষ্ঠান করছে। হ্যাঁ। অনুষ্ঠান করে বিয়ে 6 মাস পর। হ্যাঁ বিয়েটা তো আর এই সেনাবাহিনীর বিয়েদেরকে বিয়ে করতে হবে না। না আসলে পাইলটদের বিয়ে করা মানে এরকম টেনশনে থাকা সব সময়। হ্যাঁ, যখনই উড়াল দিবে তখন তখনই থেকে tension। ল্যান্ড করা পর্যন্ত টেনশন। দরজা দিয়ে ঢুকে গেছে তো এই কারণে বাচ্চাগুলো বাইরে বেরোতে পারে না। মৃত্যু এভাবে আছে যেখানে মৃত্যু আছে হায়াত যেখানে হুম। যতগুলো প্লেন ক্র্যাশ করে পাইলট বাঁচে না। ক্র্যাশ করা মানে সব মারা যাওয়া। কিছুদিন আগে ইন্ডিয়াতে ঘটলো মেডিকেলের উপর যে দেখলাম যে 2010 সালে একটা পাইলটের ওয়াইফ আর কি আসছে, উনিও মারা গেছিল আর কি। উনি বলছে যে আসলে হচ্ছে যে এগুলা ষড়যন্ত্র হচ্ছে কিনা সেটা আর কি দেখার বিষয় আছে। যারা আর কি যান্ত্রিক ত্রুটি হবে কিনা চেক টেক করে না, হ্যাঁ এটা তো করা উচিত। চেক করে 7 জন। তো এখন বলছে যে ওই মানে হতে পারে স্বাধীনতার ষড়যন্ত্র। পরে থেকেই ভারতের সেনাবাহিনীর লোকরা বাংলাদেশকে এই যুদ্ধ বিমান এগুলো ইয়ে করে, শিক্ষা দেয়। তো এই কারণে সন্দেহ করছে যে হতেই তারা পারে। এটা করছে কিনা। ওই কারণ- ওনার স্বামীও মারা গেছিল 2010-এ। টকশোতে আরেকটা তো বলছে যে ষড়যন্ত্র থাকতে পারে, মানে ধরো যারা চেক করছে তাহলে জানে শুনে হয়তো এমন কিছু একটা করছে কিনা। কারণ খালি মেধাবী আগেরটাও খুব মেধাবী ছিল। হ্যাঁ ওরা তো মেধাবী হয়। মেধাবী হয়, হ্যাঁ। এগুলো বিমানের সব বিমান বাহিনীতে যারা মেরে জব ফেলছে করে আর কি। ওরা অনেক মেরে মেধাবী ফেলছে। হয়। সবগুলা সেনাবাহিনী এদের লেফটেন্যান্ট যারা বড় অফিসার তারা তো অনেক মেধাবী হয় কারণ ওরা সব ক্যাডেট থেকে আসে প্রায় ম্যাক্সিমাম। শেষ হয়েছে। ঠিক আছে। আচ্ছা তাহলে শরীর মানি। আচ্ছা দেখো, তাহলে খুব খেয়াল রাখতে হবে, না হলে বুঝতে পারবে না আর কি। 100% মনোযোগ দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। কোনটা সকালে? কোনটা?
এটা এটা আচ্ছা, আচ্ছা দেখো সবাই দেখতে পাচ্ছ। আচ্ছা দেখো যে এই যে এখান থেকে এইটুকু এটা আসলে কোষঝিল্লি, এখান থেকে এইটুকু এটা হলো কোষঝিল্লি। কোষঝিল্লি তো আমরা জানি জীবিত, তাই না? এর মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া ঘটে, তো এটাকে জীবিত বলা হয়, সজীব বস্তু বলা হয়, তাই না? তো কোষঝিল্লির এটা হলো বাইরের দিক, বাইরের তল, এটা হলো কোষঝিল্লির ভিতরের তল, এদিকে সাইটোপ্লাজম আছে। তো বলা হচ্ছে যে ভিতরের তলে, কোষঝিল্লির ভিতরের তলে সেখানে অনেক রকমের বিক্রিয়া ঘটে, তার মধ্যে একটা বিক্রিয়া হলো ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া। তো আমরা তো জানি ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া বলতে যে বিক্রিয়াতে হাইড্রোজেন আয়ন মুক্ত হয়, তো সেটা হলো ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া। তো এখানে কিছু বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন আয়ন মুক্ত হয় এবং একটা ইলেকট্রন মুক্ত হয়, এবং এই ইলেকট্রনটা কোষঝিল্লির ভিতরের তলে থাকা জারিত লৌহ, মানে এই যে Ap3+ মানে জারিত লৌহ, তাই না? মানে যার জারণ ঘটে তাকে বলা হয় জারিত। মানে জারণ ঘটে যাওয়ার পরে ওই যেটা থাকে সেটাকে বলা হয় জারিত। তাহলে এই জারিত লৌহ এর তিনটা প্লাস মানে কি তিনটা ইলেকট্রন নিতে পারার ক্ষমতা আছে, তাই না? তো একটা ইলেকট্রন জারিত অবস্থায় গ্রহণ করে, তো গ্রহণ করার সাথে সাথে এটা হয়ে যায় কি বিজারিত, তাই কি না? এর ধরো 3000 টাকা দরকার ছিল, 1000 টাকা পাইছে, এখন সে বলবে আমার 2000 টাকা লাগবে, ব্যাপারটা এরকম না? তো তার মানে যখন পেল তখন তার ঋণ কমে গেল, মানে 2+ হয়ে গেল। তারপরে এদের নিয়ম হচ্ছে, এই যে ফেরাস হলো এদের নিয়ম হচ্ছে এরা ধরে রাখতে পারে না ইলেকট্রন, পার্শ্ববর্তী বাহকের কাছে ইলেকট্রন আবার দান করে দেয়। তাই বিজারিত অবস্থায় কি করলো, যে দেখো আবার জারিত লৌহের কাছে এই যে যে ইলেকট্রনটা নিয়েছিল সেটা আবার দিয়ে দিল। যখনই দিয়ে দেবে এর চেহারা কিন্তু আবার আগের মতো জারিত হয়ে যাবে, তাই না? বিজারিত অবস্থায় যখন ইলেকট্রন ছেড়ে দিবে তখন কি হবে, চেহারা আবার আগের মতো হবে না? ব্যাপারটা এরকম যে কারো ফর্ম লাগবে 3000 টাকা লাগবে, খুব গরিব মানুষ, সে বলছে আমার 3000 টাকা লাগবে, তো কেউ একজন তাকে 1000 টাকা দিয়েছে, তখন সে বললো যে আমার এখন 2000 টাকা লাগবে। কিন্তু সে যে 1000 টাকা পাইছিল সেই 1000 টাকা আবার কাউকে মনে করো দিয়ে দিছে, যেই দিয়ে দিছে আবার সে বলবে এখন 3000 টাকা দেবে। ব্যাপারটা এরকম, হ্যাঁ? না বুঝলে একটু বলবা, হ্যাঁ? তাহলে এখন এই জন্য এর চেহারা আবার এরকম হয়ে গেল। আচ্ছা তাহলে এখন যখনই এ পাবে তখন এর চেহারা তো আবার এমন হবে, অর্থাৎ এটা জারিত, তাহলে একটা ইলেকট্রন যেই মাত্র পাবে আবার এর চেহারা এরকম হয়ে যাবে, বিজারিত হয়ে যাবে। বিজারিত অবস্থায় আবার এই ইলেকট্রন ধরে রাখতে জানে না, এর কাজই হলো পার্শ্ববর্তীর কাছে বারবার দিয়ে দেয়া। তাহলে বিজারিত অবস্থায় ইলেকট্রন আবার জারিত লৌহের কাছে দান করবে, যেই মাত্র দান করবে তখন এর চেহারা কি হবে, আবার আগের মতো জারিত হয়ে যাবে, আবার আগের মতো কি হবে, জারিত হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা তাহলে এখন এ তো একে দিয়ে দিছে, তাহলে এই জারিত অবস্থাটা আবার বিজারিত হয়ে যাবে, তাই কি না? সেম মানে এখানে যা হচ্ছে এখানে তা হবে, এখানে তাই। তাহলে এখন এই যখন ইলেকট্রন পেল আর সাথে সাথে এই বিজারিত হলো, বিজারিত অবস্থায় এই কাউকে দেওয়া পাচ্ছে না, তখন ইলেকট্রনটা বাইরের তলে ছেড়ে দিবে। এই যে ইলেকট্রনটা যখনই ছেড়ে দিবে এর অবস্থা আবার জারিত হয়ে যাবে। এই যে ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে, ইলেকট্রনটা ছেড়ে দিয়ে জারিত হলো, আর এই ইলেকট্রনটা ডিহাইড্রোজেনেজ থেকে পাওয়া প্রোটন আর মাটির মধ্যে ভৌত অবস্থায় অক্সিজেন সবকিছু মিলে পানি তৈরি করে, পানির অণু তৈরি করে। আর কি হয়, এই যে জারিত যেহেতু, তাহলে জারিত থাকার কারণে অবশ্যই মাটির ভিতর থেকে সে একটা অ্যানায়ন গ্রহণ করতে পারবে। ধরো এটা সোডিয়াম ক্লোরাইড, ধরো ফ্লোরিন আয়ন আর কি, এটা গ্রহণ করতে পারবে। তাহলে অ্যানায়ন গ্রহণ করলো, করার সাথে সাথে আবার সে বিতাড়িত হয়ে যাবে। একই রকম সে ধরে রাখতে জানে না, পার্শ্ববর্তী বাহকের কাছে অ্যানায়নটা দিয়ে দিবে, তাহলে একে যদি দিয়ে দেয় তাহলে এর চেহারা তো আবার আগের মতো হবে, মানে আরেকটা নেওয়ার জন্য প্রস্তুতি। আর একে দিয়েছে, এর চেহারা আবার বিজারিত, বিজারিত অবস্থায় অ্যানায়ন জারিত কাছে দিয়ে দিল, জারিত অবস্থায় দেওয়ার সাথে সাথে এটা হয়ে গেল বিজারিত, তাই কি না? বিজারিত হয়ে গেল। বিজারিত অবস্থায় অ্যানায়ন এবার কি করবে, একবারে কোষ অভ্যন্তরে ছেড়ে দিবে, যেই ছেড়ে দেবে আবার জারিত হলো, আবার জারিত হয়ে আবার সে ইলেকট্রন আবার দিবে। এইভাবে বারবার এই পর্যায়ক্রমিক এই কাজটা সে চালাতে থাকে। তাহলে এইভাবে করে যখন অ্যানায়ন যখন ভিতরে চলে আসে, অ্যানায়ন যখন ভিতরে চলে আসে, দেখো ভিতরের তলে যদি এই ঘটনা না ঘটতো, ডিহাইড্রোজেনেজ এনজাইমের এই ঘটনা না ঘটতো, তাহলে কিন্তু বাইরের তলে জারিত অবস্থা সৃষ্টি হতো না, বাইরের তলে জারিত অবস্থা সৃষ্টি হতো না। তাই ভিতরের তলের খেল দিয়ে বাইরের তলের ঝামেলাটা আর কি ক্লিয়ার হয়েছে, হ্যাঁ? তো তাহলে এখন অ্যানায়ন যদি বারবার আসে তাহলে তো একটা বৃহৎ পার্থক্য তৈরি হবে, ভিতরে অ্যানায়ন বেশি চলে যাচ্ছে, তখন কি হবে, তখন মেটাল গুলা বা ধাতু, আমরা তো জানি ধাতু মানে সব ঘনত্ব পায়,
তাহলে মেটালগুলা তখন স্বতঃস্ফূর্তভাবে ওই বিভব পার্থক্য ঠিক করার জন্য এরা স্বতঃস্ফূর্তভাবে কোষ অভ্যন্তরে চলে যাবে। তার মানে ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ধরো ক্লোরিন আয়ন প্রথমে গেছিল, তারপর ম্যাগনেসিয়াম গুলা তখন স্বতঃস্ফূর্তভাবে চলে যাবে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে লবণের আয়নগুলা পরিশোষণ হচ্ছে। এখন বলো কোথায় কোথায় সমস্যা হলো, বলো জিনিসটা কিন্তু আর কি না বুঝলে আবার বলতে বলে আবার বলবো, কিন্তু বলো আরেকবার বলবো। আচ্ছা আরেকবার দেখো, তোমরা খালি ব্রেনকে বলো যে আমি 5 মিনিটের জন্য আউট, মানে চিন্তা ভাবনা কোনো কিছু করবো না, 5 মিনিটের জন্য 100% খেয়াল রাখবো, জাস্ট 5টা মিনিট, তাহলেই হবে। কারণ এই বুঝার সময় যদি মনোসংযোগে একটু মানে মনোবিয়োগ হয়ে যায় তাহলে কিন্তু একটু ঝামেলা হয়, তাই না? তাহলে বুঝতে একটু সমস্যা পাই। এই জন্য ব্রেনকে আগে সান্ত্বনা দাও যে 5 মিনিটের জন্য খুব অ্যাক্টিভ, ঠিক আছে? তাহলে দেখবা যে খুব সহজে বুঝতে পারবে। আমি আবার বলি তাহলে, এটা মনে করো কোষঝিল্লি, এখান থেকে কোষঝিল্লি, তো এই কোষঝিল্লির পরে তো আমি আবার তোমাদের পড়তে দেবো, তাহলে এখান থেকে এটুকু হলো কোষঝিল্লি। কোষঝিল্লির বলা হচ্ছে এটা হলো ভিতরের তল, যেহেতু এদিকে সাইটোপ্লাজম আছে তাই এটা ভিতরের তল, আর এদিকে যেহেতু মাটির মধ্যে ধরো মূল রোমের, এটা তো মূল রোমের কোষের কোষঝিল্লি কিন্তু, হ্যাঁ, তাহলে এটা হলো বাইরের তল, এখানে মাটি লেগে আছে। তো বাইরের তল আর ভিতরের তল বলা হচ্ছে, ভিতরের তলে যেহেতু কোষঝিল্লি একটা সজীব বস্তু, এখানে ক্রিয়া বিক্রিয়া ঘটে, তো ভিতরের তলে কি হয়, ডিহাইড্রোজেনাস বিক্রিয়া ঘটে। ওই বিক্রিয়াতে থেকে প্রোটন এবং ইলেকট্রন তৈরি হয়। ইলেকট্রন ভিতরের তলে ইলেকট্রন, ভিতরের দিকে আয়রনের একটা জারিত অবস্থা থাকে। হ্যাঁ, এখানে কিন্তু যে কিছু উপাদান, কিছু সাইটোক্রোম বি সি, এগুলো হলো এক ধরনের রঞ্জক পদার্থ, প্রোটিন নির্মিত। সেই প্রোটিন নির্মিত রঞ্জক পদার্থের সাথে এরকম জারিত বিজারিত অবস্থা তৈরি হয়। হ্যাঁ, ওই প্রোটিন নির্মিতর সাথে এরকম এরকম হয়ে থাকে আর কি। এখন ইলেকট্রন জারিত অবস্থায় গ্রহণ করার সাথে সাথে এ তো অবশ্যই বিজারিত হবে, তাই কি না? এটুকু তো ক্লিয়ার, ঠিক না? মানে ইলেকট্রন ওখানে চলে যাবে। হ্যাঁ, চলে যাওয়া মানে তারা এটা মনে করে একটা জিনিস, কিন্তু যখনই ইলেকট্রন পাইছে, হ্যাঁ, এর চেহারাটা জাস্ট কেমন হলো সেটাই দেখাচ্ছে, চলে গেছে না, মানে পাইছে চেহারা এরকম হয়ে গেল। ব্যাপারটা একই ব্যক্তি, দেখো না, একই ব্যক্তি ধরো যে এরকম হয়, একই ব্যক্তি যে দেখা যাচ্ছে যে ছাত্র, সেই দেখা যাচ্ছে মন্ত্রী হয়ে যাচ্ছে। তাহলে ছাত্র তো ছাত্রই, কিন্তু মন্ত্রী হয়ে যাচ্ছে না। ছাত্র ও যে যেমন এবার যেমন যে মন্ত্রী মতোই তো, তাই না? ওটা উপদেষ্টা, তো তাকে দেখা যায় সিনিয়ররা স্যার স্যার বলছে। ব্যাপারটা এরকম না যে, আবার এমনও অনেক সময় ঘটে কিন্তু, জানো যে তোমার হচ্ছে তুমি পড়াশোনা করে তুমি দেখা যাচ্ছে অনেক ভালো বড় পদে চলে গেছো, তাই না? তো তখন কিন্তু অফিসিয়াল হিসেবে দেখা যাচ্ছে যে তোমার আত্মীয় স্বজন অফিসে যেয়ে কিন্তু তোমার নাম ধরে রাখতে পারবে না। অফিসের নিয়ম হলো যে তখন কিন্তু তোমাকে স্যারই বলতে হবে, ঠিক না? কিন্তু তুমি তো তুমি, তাই না? কিন্তু হলো পড়াশোনার যোগ্যতায় তুমি আজকে অনেক উপরে উঠে গেছো। ব্যাপারটা এরকম, ঠিক না? যে অনেক সময় প্রাইমারি স্কুলের টিচার সেও যদি সেখানে আসে, তখন তো বাইরের মানুষকে তো নাম ধরে বলতে পারবে না, ঠিক কিনা? ওটা তো নিয়ম অনুযায়ী বলতে পারে না। যদিও অনেক সময় হচ্ছে যে তোমার হচ্ছে ও সে ভালো হলে সে বলবে যে না স্যার আপনি নাম ধরে ডাকেন, আপনি তাই না? সে এরকম হলে, যেমন একটা দেখাচ্ছিল যে নাকি, জানি না আমাদের জন্মের আগে ঘটনা, মানে শুনেছি যে ওই যে নাকি ইয়ের সময়, যে জিয়ার সময় বলে নাটোরে গেছিল, তো সে যে স্কুলে পড়তো প্রাইমারি স্কুলে, তো ওই স্কুলের যে হেডমাস্টার আর কি, তো এখন আসবে, তো তাই প্রেসিডেন্ট যেহেতু, তো ভালো ব্যবস্থা করতে স্কুলে পরিদর্শনে আসছে, ভালো চেয়ার, মানে খুব বদিয়ালা ভালো চেয়ার ব্যবস্থা করছে করে, এখন হচ্ছে যে পাশে এমনি অন্যান্য যারা সাহচর্য যারা আছে, যে মানে এমনি মন্ত্রীর নেতা নেতা খেতা থাকে না, তাদের জন্য পাশের দিকে বসারিয়ে, এখন হচ্ছে যে জিয়া আসে, তখন হচ্ছে ওই স্কুলের উনি হেডমাস্টার, তখন হচ্ছে যে রিসিভ করে নিয়ে আসে, স্যার স্যার বসেন, স্যার বসেন। তখন ওই চেয়ারে যেই বসে স্যার, তখন যে স্যার আপনি আমাকে বসতে বলছেন, আমি হলো এই স্কুলে পড়াশোনা করছি। দিয়ে তখন না না স্যার, আমি আপনার সামনে কখনোই বসতে পারি না, এই চেয়ারে, এই চেয়ারে আপনি বসবেন, আমি হলো পাশের চেয়ারে বসবো। তো কিছুতেই বসতে দেয়নি। ওরকম তো এটা হয়, কিন্তু একই মানুষ দুই রকম হয়ে যায় না, তো সেটাই এইখানে কিন্তু এই জারিত অবস্থা ছিল, তো এ যখন এটা গ্রহণ করছে তখন এই চেহারাটা এমন এমন হয়ে গেছে, এটা বোঝাচ্ছে এই চেহারাটা এমন হয়ে গেছে, চলে যাচ্ছে না, ও পাওয়া মাত্রই ওর চেহারা চেঞ্জ হয়ে গেছে।
পাইছে যে শেষ হয়ে গেছে, এরকম। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন বিজারিত তখন এ যখন বিজারিত হয়ে গেছে, বিজারিত হয়ে এর একটা বদ অভ্যাস হলো, ও ওই যে ইলেকট্রন পাইলো ও ওটা ধরে রাখতে পারে না, সাথে সাথে পার্শ্ববর্তীর কাছে দান করে দেয়। তাহলে এখন বিজারিত হয়েছে যে একে যদি দান করে, তাহলে এর চেহারা তো আর এরকম থাকবে, আবার সে আগের মতো এরকম হবে। ওই জন্য তিন চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে। বুঝতে পারছো? এই ঘুমিয়ে গেলাম নাকি? তাহলে তুমি বোর্ডের দিকে দেখো, পরে আর কি আঁকানো নাহলে তুমি এটা সঠিক তো এটা বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে দেখো সবার জন্য এবার কিন্তু আড়াইবার হবে। আড়াইবার হচ্ছে না, মানে এটা হ্যাঁ কি একবার বন্ধ করে দেবো না বাড়াই দেবো, কোনটা বলছো? বাড়াই দেবো। 24 এর ফাইনাল কি দিয়ে 24 দিব। সেটা করার আগে দিতে হবে। আচ্ছা, আর এসি নিয়ে আর কিছু বললো না, তাই না? আচ্ছা, ঠান্ডা লাগলে বলবো না। আচ্ছা, তাহলে আবার দেখো, ইভেন্ট দেখো, হ্যাঁ? এটা হচ্ছে লুন্ডিগরের লবণ পরিশোষণের সিস্টেম। এই দেখো, ও পরে আসলো তো, ওকে একবার শুনেই বুঝতে হবে, না বুঝলে তুমি ইউটিউবে আরেকবার দেখবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে কোষঝিল্লি। হ্যাঁ, কোষঝিল্লি তো একটা সজীব বস্তু, তো কোষঝিল্লির মধ্যে বিভিন্ন ক্রিয়া ঘটে। তো বলা হচ্ছে কোষঝিল্লির এটা ভিতরের তল, মানে এখানে সাইটোপ্লাজম আছে, তাই এটাকে ভিতরের তল বলে। আর এদিকে হলো মাটি টাটি আছে, যেহেতু এটা উদ্ভিদের ক্ষেত্রে, হ্যাঁ, উদ্ভিদের কোষঝিল্লির ক্ষেত্রে এটা বর্ণনা করা হচ্ছে, মানে লবণ পরিশোষণ তো উদ্ভিদে হয়। হ্যাঁ, তো এটা বাইরের তল, মানে মূল রোগের বাইরে যে মাটি টাটি আছে সেটা, এটা হলো বাইরের তল। আর এটা হলো ভিতরের তল, যেহেতু এখানে সাইটোপ্লাজম। তো বলা হচ্ছে ভিতরের তলে একটা বিক্রিয়া হয় যেটাকে বলা হয় ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া, যেখানে হাইড্রোজেন আয়ন মুক্ত হয় এবং ইলেকট্রনও নির্গত হয়। তো এই ইলেকট্রন ভিতরের তলে আগে থেকে জারিত লৌহ থাকে, কার সাথে থাকে? এই যে কালো চিহ্ন যে আছে না, সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি, এরা হলো এক ধরনের রঞ্জক পদার্থ এবং প্রোটিন জাতীয় রঞ্জক পদার্থ। এই প্রোটিন জাতীয় রঞ্জক পদার্থের সাথে জারিত লৌহ আছে মনে করো। তো আমরা তো জানি জারিত লৌহ ইলেকট্রন গ্রহণ করে, তাই না? জারিত লৌহ ইলেকট্রন গ্রহণ করে। ওই যে জারণ হলো ইলেকট্রন ছাড়ন, তাই না? ইলেকট্রন ছাড়লে ওর নাম হয়ে যায় জারিত। তাহলে এই জারিত লৌহ কিন্তু ইলেকট্রন গ্রহণ করলো, করার সাথে সাথে চেহারাতে ইলেকট্রন থাকবে না, যে ইলেকট্রন গ্রহণ করছে চেহারাটাও ইলেকট্রন হয়ে গেল। একই জিনিস, কিন্তু ইলেকট্রন গ্রহণ করার জন্য এমন হয়ে গেছে। কিন্তু এর একটা বদভ্যাস হলো, এই ইলেকট্রন ধরে রাখতে জানে না, এ বারবার খালি দান করে দিতে পছন্দ করে। এই ইলেকট্রন পাওয়ার সাথে সাথে সে পার্শ্ববর্তী জারিত লৌহের কাছে ইলেকট্রনটা কি করলো? দান করে ফেললো। যখনই দান করলো তখন এর চেহারা তো আবার আগের মতোই হয়ে যাবে, হবে না? আবার আগের মতোই হয়ে যাবে। কেউ রাজা মনে করো, যদি রাজত্ব চলে গেল তাহলে আবার ফকির, আবার যদি রাজা হয় তাহলে আবার রাজা, ব্যাপারটা এরকম। তো তাহলে এর চেহারা আবার আগের মতো হয়ে গেল, আবার নতুন ইলেকট্রন নিবে, আবার আগের মতো হয়েছে। আর এবার এই যে ইলেকট্রন পাইলো, এই পাওয়ার কারণে কি হলো? এর চেহারা তখন বিজারিত হয়ে যাবে, মানে জারিত অবস্থায় ইলেকট্রন পেলে আবার বিজারিত হয়ে যাবে। বিজারিত অবস্থায় একই কাহিনী, বিজারিত অবস্থায় ইলেকট্রন পার্শ্ববর্তী জারিত লৌহের কাছে দান করে দিচ্ছে, দান করে দেওয়ার সাথে সাথে এর চেহারা আবার আগের মতো হয়ে যাবে, জারিত হয়ে যাবে। আর এই পেলো পাওয়ার সাথে সাথে বিজারিত হয়ে যাবে। বিজারিত হয়ে সর্বশেষ সে কি করবে? যে ইলেকট্রনটা আবার ছেড়ে দিচ্ছে। ইলেকট্রন যখন ছেড়ে দেয় তখন এর চেহারা আবার জারিত হয়ে যাবে। এই ইলেকট্রনটা ছেড়ে দিল, এটা হলো ডিহাইড্রোজেন বিক্রিয়া থেকে প্রাপ্ত প্রোটন আর মাটির মধ্যে থেকে ভৌত অক্সিজেন মিলে পানির অণু তৈরি করলো। এই যে জারিত হইছে, এই যে বিজারিত যখন ইলেকট্রন ছেড়ে দিল তখন এর চেহারা তো জারিত হলো, জারিত হইছে বলেই সে কিন্তু একটা অ্যানায়ন গ্রহণ করতে পারবে। কিন্তু ভিতরের তলে যদি এই বিক্রিয়া না ঘটতো তাহলে কিন্তু বাইরের তলে এরকম জারিত অবস্থা তৈরি হতো না, ঠিক আছে? তো সেই জন্যই জারিত হইছে, অ্যানায়ন গ্রহণ করলো, মানে এই যে বিভিন্ন লবণের যে অ্যানায়ন গুলো সেগুলো নেগেটিভ চার্জ গুলো মনে করো। তো এখন এই অ্যানায়ন কি করলো? মনে করলাম এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্লোরিন আয়ন, এটা এই অ্যানায়নটা জারিত লৌহ গ্রহণ করবে। যখন এই অ্যানায়ন জারিত লৌহ গ্রহণ করবে এর চেহারা আবার বিজারিত আগের মতো। আবার বিজারিত অবস্থায় পার্শ্ববর্তী জারিত লৌহের কাছে অ্যানায়নটা দান করবে, দান করার সাথে সাথে চেহারা আবার বিজারিত হবে, আর এর চেহারা আবার জারিত হবে পরবর্তী অ্যানায়ন নিয়ে আসবে। এখন এর চেহারা এরকম, তাহলে এই আবার পার্শ্ববর্তী জারিত লৌহের কাছে অ্যানায়ন দিয়ে দিবে,
দিলে কি হবে, এর সাথে সাথে বিজারিত হয়ে যাবে, কিন্তু এ যেহেতু দিয়েছে চেহারা আবার এরকম হয়ে যাবে, জারিত হবে। সর্বশেষ বিজারিত হয়ে যখন থাকলো, এখান থেকে মেয়ে তো বিজারিত হয়েছে, বিজারিত অবস্থায় এই অ্যানায়নটা ছেড়ে দিবে কোষ অভ্যন্তরে, তখন এর চেহারা আবার জারিত হয়ে যাবে, তার মানে কি আবার ইলেকট্রন। তাহলে এইভাবে একদিক থেকে ইলেকট্রন নিয়ে বাইরের দিকে দিয়ে বাইরের তলে দিচ্ছে, তাই না, দিয়ে জারিত হচ্ছে, আর তখন আবার মাটির ভিতর থেকে লবণে একটা অ্যানায়ন গ্রহণ করতে করে এটাও কিন্তু কোষ অভ্যন্তরে দিয়ে আবার জারিত হচ্ছে, যাতে করে আবার ইলেকট্রন নিতে পারে। তো এইভাবে করে লবণের আয়নগুলো যখন অ্যানায়নগুলো বেশি নিয়ে নেয় তখন একটা বিভব পার্থক্য হয়, আর ওই বিভব পার্থক্যের কারণেই মেটালগুলা, মেটাল মানে ধাতু, মানে সব ধনাত্মক আয়নগুলো তখন স্বতঃস্ফূর্তভাবে ভিতরে চলে যায়। এইভাবেই আর কি লবণ পরিশোষণ হয়। এটা কিন্তু মতবাদ, 100% কনফার্ম এখনো কেউ জানে না, এটা সর্বশেষ, এটাই হলো আধুনিক বলা যায় এটা। এইভাবে লবণ পরিশোষণ হয় বলে ধারণা। এখন বলো কার কথায় খুশি, ইব্রাহিম বলো। ওদের কিন্তু 2.5 বার শোনা হয়েছে, তোমাদের একবার শোনা হয়েছে, তুমি আবার মানে ইউটিউবে দেখবা, কিন্তু এটির মধ্যে তোমার কোনো কোশ্চেন আছে কিনা বলো। না বলো, কারো শরীর যদি কোশ্চেন আছে, কোশ্চেন আছে। আচ্ছা, তাহলে এবার একটু এক নজরে বইয়ের ভাষাটা একটু পড়ে ভাষাগত কোনো সমস্যা পাচ্ছ কিনা। ওই যে প্রথমে কিন্তু ভিতরের তল দিয়ে শুরু হয়েছে বইয়ের মধ্যে, এখানে একটা প্রক্রিয়াটা কেমন সেটাও দেখানো হয়েছে, যে দেখো বিজারিত অবস্থায় ইলেকট্রন ছেড়ে দিল, অ্যানায়ন গ্রহণ করলো। পরীক্ষায় হ্যাঁ আসতে হবে, এটা ছোট তো এজন্য অঙ্ক 4 মার্কের আসে। কি বলবে যে রুন্ডেগরের মতবাদটা লিখো, সরাসরি নাও বলতে পারে যে লবণ পরিশোষণের ক্ষেত্রে সক্রিয় মতবাদ দেখাও, এটা বলতে পারে। তো এখন 4 মার্কের জন্য হলে এটা দেওয়াই ভালো। তবে এটা আবার এইভাবে আসতে পারে যে এই যে লবণ পরিশোষণ, এখন ধরো লুন্ডিগর না বলে সাইটোক্রোম পাম মতবাদ, এটাও আসতে পারে ভিন্ন নামে আর কি। আবার ভিতর থেকে ধরো যে যে লবণ পরিশোষণে ভিতরে তলে ডিহাইড্রোজেন বিক্রিয়ার ফলে সৃষ্ট ঘটনাটি বিশ্লেষণ করো, এভাবে আসতে পারে, মানে ভিতরে মানে ভিতর থেকে দিয়ে দিল লবণ পরিশোষণে কোষঝিল্লির ভিতরে তলে ডিহাইড্রোজেন বিক্রিয়ার ফলে সৃষ্ট ঘটনাগুলি বিশ্লেষণ করো, এভাবেও দিতে পারে। তার মানে বুঝতেই হবে তাহলে ডিহাইড্রোজেন বিক্রিয়ার ফলে সৃষ্ট ঘটনা তো এটাতেই হচ্ছে, তাই না। তাহলে এটা এভাবে যে কোনো ভাবে উদ্যোগ হতে পারে। তোমার যদি বিষয়টা 100% খুব ভালো ধারণা থাকে তাহলে একটু টাচ দিলে তুমি বুঝবে যে আসলে কোনটা বলছি, তাই কি না। তোমার যদি আমার নাম মুখস্থ থাকে, কখনো যদি ভুলে যাও, তাহলে কেউ যদি বলে যে নাম ছিল শাহ দিয়ে, তাহলে তো মনে করে যাবে নাকি, ঠিক না। চিত্রতে এখানে হয়তো 2a - 3a - এই জিনিসটা দেখো আমি বুঝাই। হ্যাঁ দেখো এখানে বলছে যে বিজারিত অবস্থায় ইলেকট্রন ছেড়ে দেয়, তাই না। এই যে ইলেকট্রন ছেড়ে দিলে তো জারিত হয়ে যাবে, যখনই ইলেকট্রন ছেড়ে দিবে তখন ওর চেহারা তো জারিত হয়ে যাবে না, জারিত অবস্থায় অ্যানায়ন ধরে। এখানে সংক্ষেপে দেখাইছে ছেড়ে দিয়ে তো আসলে জারিত হয়েই গেছে, তখনই তো অ্যানায়ন ধরছে না, ওই জন্য বলছে যে ছেড়ে দিয়েছে অ্যানায়ন ধরেছে, ও ওটাই 3a দেখাচ্ছে, পরে রেজাল্টে 3a দেখাচ্ছে। এই জন্য তোমার হচ্ছে যে এই তোমার থাকে মানে যারা আর কি অনার্সে তোমার বোটানি জিওলজি পড়বে না, যেমন আমাদের ক্ষেত্রে আমরা হলো পড়ছি, আমাদের হলো সাবসিডিয়ারি কেমিস্ট্রি ছিল, হ্যাঁ, কারণ এর কেমিস্ট্রির কিন্তু অনেক কিছু ব্যবহার সেবারগুলো সাবসিডিয়ারি হিসেবে কেমিস্ট্রি না, কেমিস্ট্রি ছিল, বোটানি ছিল, আমি জিওলজিতে পড়তাম, বোটানি ছিল, ওই জন্য তো আমরা দুটাই পারি, কারণ আমাদের তো দুটাই পড়তে হয়, তার সাথে আবার কেমিস্ট্রি পড়তে হয়। হ্যাঁ ওদের কেমিস্ট্রিও পারি। স্যার এই শুক্রবারে কি 8 অধ্যায়টা শেষ করে দিয়েছে? হ্যাঁ এটা নিয়ত আছে এই পরে শুক্রবারে 8 অধ্যায় কি লিখতে হবে? হ্যাঁ তারপরে শুক্রবারে কত যেন 9 মনে হয় বলতে চাইলা, 9 বলতে চাইলা না, সেকেন্ড পার্ট 9 বলছিলাম। জুলজির 8 করা
পড়াবেন না? ওটা তো মনে হয় ক্লাসে হবে জলজিরা, না সবই তো ক্লাসে অবশ্য, মানে শিডিউল ক্লাসে হবে। এখানকার যেগুলো দুজনে করে। এখন কি বেশি হাসি লাগে যে ওই যে নাতিনের আর কি কিছুই দেখে না, কিছুই দেখে না, ইয়ে লাগে। তো যাই হোক, তবে ছেলেটা খুব সহজ সরল আর কি, যে ওই জন্য হয়তো আর কি আর খাতাটা দেখায় না কত বেশি। নাই তো, খাতা নিয়ে গেছে মনে হয় নাই। গতকালকে নিয়ে গেছে। তাহলে তো সম্ভব না। গতকালকে আনছিলাম তো। আর প্রশ্ন একটা করে মাঝে মধ্যে বেশি হাসি লাগে যে না থার আমি দেখিনি, দেখি দেখি সব কিছু দেখি বলে যে দেখিনি। সেদিন ওই গল্পটাই তো ওকে উদ্দেশ্য করে গল্পটা বললাম আর কি। হয়েছে তো না? বলো তো কারোর কোনো সমস্যা আছে এদিকে? নাই তো? তাহলে এবার পরেরটা দেখো। আবার একটা চিত্র। হ্যাঁ, এটা এই চিত্রটা তো এটার থেকে অনেক সোজা, তাই না? এটা তোমরা নিজে রাখতে পারো, একটু বইয়ে একটু বুঝো, বইয়ে বুঝো, এটা নিজে রাখতে পারো, কারণ এটা একে বোঝাতে গেলে সময় পার হয়ে যাবে তোমাদের। এটা যেহেতু সোজা আঁকতে পারা যাবে তো, এটা কঠিন কি? আচ্ছা, তাহলে এটা একটু বুঝে নাও যে এখানে কি হয়। এটা বলছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, তার মানে হলো যে কো মানে একসাথে, কো মানে একসাথে, অর্থাৎ হলো যে বিক্রিয়াতে প্রোটন আর অ্যানায়ন একসাথে ট্রান্সফার হয়, সেটা হলো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। তো এখানে কি ঘটনা ঘটে? এখানে ঘটনা হলো এরকম যে এখানে একটা কোষ ঝিল্লি দেখানো হয়েছে, আগের মতোই কোষ ঝিল্লি, তবে আগেরটা মোটা করে দেখাচ্ছে আর এখানে হলো একটু চিকন করে দেখাচ্ছে, বেশ চিকন করে দেখাচ্ছে, তাই না? এখন কোষ ঝিল্লিতে কিন্তু আমরা জানি কোষ ঝিল্লির মধ্যে প্রোটিন থাকে, ওই যে পড়েছি না ইন্টিগ্রাল প্রোটিন, তাই না? ইন্টিগ্রাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন, এরকম পড়ছে না? হ্যাঁ, পেরিফেরাল প্রোটিন। তো কোষ ঝিল্লির মধ্যে প্রোটিন থাকে, বিভিন্ন ধরনের প্রোটিন। তো এখানে এই প্রোটিনগুলাই বাহক হিসেবে কাজ করে এবং প্রোটিনগুলাই লবণের আয়নগুলোকে প্রবেশ করানোর কাজ করে থাকে। তো এখন বলা হচ্ছে যে এমনি এমনি প্রবেশ করবে না, কখন প্রবেশ করবে? যে বলা হচ্ছে কোষের অভ্যন্তরে ভিতরের দিকে এটিপিএস এনজাইমের প্রভাবে। এটিপিএস এনজাইম মানে হলো যে যখন কোনো এনজাইম এটিপি কে ভাঙতে সাহায্য করে তখন সেই এনজাইমের নাম হয় এটিপিএস। তখন এস থাকলে এনজাইম বোঝায়, হ্যাঁ, তার মানে এই এনজাইমের কাজ হলো এটিপি কে ভাঙতে সাহায্য করে। তাহলে এটিপি কে ভাঙলে তো অবশ্যই সেটা হয়ে যাবে এটিপি আর ইনঅর্গানিক ফসফেট, তাই না? এরকম হয়ে যাবে। তো যখনই এই এনজাইম ভিতরে চলে, যখন এই এনজাইম এটিপি কে ভাঙবে তখন একটা শক্তি উৎপাদন হবে, তাই কি না? ওই শক্তির কারণে কি হবে? একটা প্রোটন ভিতরের দিকে থাকা একটা প্রোটন, ভিতরের দিকে একটা প্রোটন বাইরের দিকে চলে আসবে। ভিতরের দিকে একটা প্রোটন, এই দেখো ভিতরের দিকে একটা প্রোটন বাইরের দিকে ঢুকে কোষ ঝিল্লি ভেদ করে বাইরে চলে গেছে, কোষ ঝিল্লি ভেদ করে বাইরে চলে গেছে। যেই মাত্র বাইরে চলে গেছে তখন কিন্তু হচ্ছে যে কোষ বুঝে ফেলছে যে মানে পিএইচ এর একটা তারতম্য ঘটে গেছে। তাহলে বাইরে যখন চলে যাচ্ছে তখন তো বাইরে হলো পিএইচ তখন কমে গেল, বাইরে পিএইচ কি হয়ে গেল? কমে গেল, তাই না? তো যখন এই পিএইচ কমে যায় তখন সব প্রোটিন অণুগুলা মানে উদ্দীপ্ত হয়ে যায়। জানি কি ব্যাপার, ভিতরে এরকম হয়ে গেল কেন? তো সবাই অ্যাক্টিভ হয়ে যায়, সক্রিয় হয়ে যায় তখনই একটা ঘটনা ঘটার কারণে। হ্যাঁ, তখন কি করে? তখন হচ্ছে যে সমতা আনার জন্য, যেহেতু পিএইচ এখানে কমে গেছে তাহলে আবার স্বাভাবিক করতে হবে, ভিতরের দিকটাকে স্বাভাবিক করতে হবে, তাই না? ভিতরে পিএইচ বাড়ছে আর বাইরে হলো কমছে, তাহলে তো স্বাভাবিক করতে হবে, তাই না? বাড়া জিনিসকে আবার স্বাভাবিক করার জন্য কি হয়? ক্যাটায়ন তখন প্রোটিন অণু তো অ্যাক্টিভ হয়ে গেছে, তখন প্রোটিন অণুর উপর ভর করে ক্যাটায়ন তখন ভিতরের দিকে চলে আসে। আচ্ছা, যখন ভিতরের দিকে চলে আসে তখন আবার দেখা যায় অ্যানায়ন আর ক্যাটায়নের মধ্যে একটা বিভব পার্থক্য হয়। একদিকে ক্যাটায়ন বেশি হয়ে গেছে, আরেকদিকে অ্যানায়ন বেশি হয়ে গেছে, এরকম অবস্থা হয়। তখন অ্যানায়নগুলো আবার অ্যাক্টিভ হয়, মানে ভিতরে যাইতে হবে, যেহেতু ক্যাটায়ন দিছে এটার আবার বিভব পার্থক্য ঠিক করতে হবে। তখন অ্যানায়ন প্রোটিন অণুর উপর ভর করে যখন চাইতে চায় তখন প্রোটন বলে যে ভাই আমাকে একটু নিয়ে যাও সাথে করে,
আমি কিন্তু আসলে যাইতে চাইনি, হ্যাঁ, একটা যুদ্ধ করছিল, ওই যুদ্ধে ভুল করে আমি সীমান্ত পার হয়ে চলে গেছি। হ্যাঁ, আমি একবারে নিরীহ মানুষ, ভাই আমাকে একটু নিয়ে যাও। হ্যাঁ, তখন দেখা যায় ওই অ্যানায়নের সাথে যে পুটনটা চলে গেছিল, ও তখন ওর সাথে একসাথে কোষের মধ্যে আবার চলে গেল। তাহলে প্রথমে কেন আসছিল? আসলে কিছু জিনিসকে ভিতরে নেওয়ার জন্য সে আসছিল, কিন্তু যখন কাজ হয়ে গেছে, উদ্ধার হয়ে গেছে, তখন পুটন বলছে আমার তো আর বাইরে থেকে লাভ নাই, তাই না? তো এটাকে যদি গল্পের আলোকে বলি তাহলে এরকম, যে মনে করো যে মা বাবা তার একটা সন্তানকে রাগের বশে বাইরে বের করে দিচ্ছে, বাইরে বের করে দিচ্ছে, তোকে আর রাখবোই না, তুই এত বদ, তোকে আমি ত্যায্য পুত্র বললাম, তুই বাইরে বের হয়ে যা। দিয়ে তারপর মনে করো অন্য একটা এতিমখানা থেকে একটা বাচ্চা নিয়ে আসছে, সেটা হলো মনে করো ক্যাটায়ন, সেটা হলো ক্যাটায়ন। তো ক্যাটায়ন নিয়ে আসছে, ক্যাটায়ন নিয়ে আসার পরে তখন পুটনের খুব মন খারাপ, পুটনের খুব মন খারাপ। পুটন বলছে যে আমি নিজের সন্তান আমার বাইরে বের করে দিল, আর বাইরে থেকে একটা সন্তান নিয়ে এসে এখন পুষতেছে, মানে নিজের ইয়ে করতেছে। তখন পুটন এবার মা বাবার কাছে মাপ চাচ্ছে, যে বলছে যে আমার ভুল হয়ে গেছে, আমি এখন খুব ভালোভাবে থাকবো, আমাকে আবার আপনি আপনার ঘরে ফিরাই নেন। তখন মা বাবা বললো যে না, তোমাকে আমি একা একা ফিরাতে পারবো না, তুমি বিয়ে করে বউ সহ চলো, বউ সহ আসো, কি অফার তাহলে তোমাকে আমি নিব। তখন বললো আচ্ছা ঠিক আছে। তখন অ্যানায়নের সাথে একই হইতে হয়ে, প্লাস মাইনাস একই হইতে হয়ে, স্বামী আর বউ নিয়ে ভিতরে চলে আসে। এবার গল্পের আলোকে মনে রাখতে পারো আর কি। হ্যাঁ, এই কাহিনী ঘটে। তো এখানে এবার তাহলে এটা একটু পড়ে ফেলতে হবে, মানায় লিখবা আসলে। তবে বেশি পরীক্ষায় আসে কিন্তু লুনিগড়, এটা খুবই কম আসে, কিন্তু তারপরও কঠিন না, কিন্তু খালি একটুখানি পড়ে ফেলো তো দেখি, না বোঝার কি পাচ্ছ। কিছু বিষয়ের বাংলা আমি বলে দেবো, আগে পড়ে ফেলো। রাসায়নিক নতিমাত্রা। হ্যাঁ, ওটাই আমি বললাম, আগে পড়ে ফেলো, আমি পরে বাংলাগুলো বলে দিচ্ছি। এরকম এরকম কেন হলো আর কি নাম। বুঝতে পারা? আচ্ছা, তো এখানে দেখো, এই যে আমরা বলি পিএইচ গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে পার্থক্য বোঝায়, পিএইচ এর পার্থক্য, গ্রেডিয়েন্ট বলতে পার্থক্য বোঝায়। হ্যাঁ, নতিমাত্রা বলতে আসলে ঢাল বোঝায়, মানে একদিকে বেশি একদিকে কম, এরকম কিছুকে নতিমাত্রা বলা হয়। এখানে আবার আমি তো ঢাল বুঝতে পারলাম নতিমাত্রা মানে, কিন্তু কিসের ঢাল সেটা বুঝলাম না, যে কাটাতে কি করে কি হবে। ও আচ্ছা, এখানে দেখো যে ইলেকট্রোকেমিক্যাল, যেটা আর কি তোমার ইংরেজিতে আছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। হ্যাঁ, যে ইলেকট্রোকেমিক্যাল বলছে যে এটার বাংলা অর্থ, এই যে আমি লিখছি দেখো, এটার বাংলা অর্থ হলো চার্জের পার্থক্য যোগ পিএইচ এর পার্থক্য একসাথে হলে এটাকে ইলেকট্রোকেমিক্যাল বলা হয়। ইলেকট্রো মানে কি, এই যে চার্জের ব্যাপারটা হচ্ছে, তো এই জন্য এটাকে ইলেকট্রো বলা হচ্ছে, চার্জের কারণে আর কি। হ্যাঁ, চার্জের কারণে ইলেকট্রোকেমিক্যাল। কেমিক্যাল মানে কি, যে রাসায়নিক উপাদানগুলা এদিক সেদিক হচ্ছে, পার্থক্য তৈরি হচ্ছে। হ্যাঁ, একদিকে চার্জের পার্থক্য হচ্ছে,
আরেক দিকে কিন্তু পিএইচ এর পার্থক্য হচ্ছে। এই সব কিছুকে একসাথে বলা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বা তড়িৎ রাসায়নিক নতি। এই আর কি। আচ্ছা তাহলে চার্জের পার্থক্য প্লাস pH এর পার্থক্য একসাথে হবে। এই দুইটা হ্যাঁ এই দুটো একসাথে হবে। আচ্ছা এরপরে দেখো যে এগুলো আসে না পরীক্ষায়, যে লেসিথিন মানে তো আগে আমরা জেনেছি লেখোতোস মানে হলুদ, তাই না? তাহলে এই কিছু লিপিড জাতীয় প্রোটিন কোষঝিল্লিতে থাকে যারা হলো আয়নগুলোকে ধরে এবং তারা একটা যৌগে পরিণত হয়, পরবর্তীতে এটা ভেঙে যায়, তখন লবণের আয়নগুলো পাঠায় দেয়, এটা আর কি। হ্যাঁ কিন্তু এটা আসে না পরীক্ষায়। নিষ্ক্রিয় লবণ পরিশোষণ হচ্ছে, এটা তো জানোই, মানে যেখানে কোনো এটিপি খরচ হয় না মোট কথা আর কি, তাই না? কোনো ক্রিয়া বিক্রিয়া ছাড়াই অভিসরণ ব্যাপনের মাধ্যমে কিছু ঘটলে সেটাই হলো নিষ্ক্রিয়। এই আর কি, ফ্রি হলে সেটা হলো নিষ্ক্রিয় বলা হয়। তো এগুলো সবই আয়ন বিনিময় মতবাদ। তো হয়েছিল স্যার। ও আচ্ছা, এদিকে তো হয়ে গেছে। প্রস্তুতন দিকে শুরু তাহলে নাকি? স্যার ডোনান সমাবস্থান মতবাদ এখান থেকে শুরু হবে। ও না এটাও কেন আমার দাগ উপর পর্যন্ত দেওয়া। ওটা এমসিকিউর জন্য। ডোনার নামটা হ্যাঁ এটা হয়ে গেছে। সক্রিয় পরিশোষণ নিষ্ক্রিয় পরিশোষণ ক্ষয়ের জন্য বলছিলাম। আমি দাগ এখান থেকে বলেন। সক্রিয় পরিশোষণ নিষ্ক্রিয় পরিশোষণ ক্ষয়ের জন্য পড়বো। আর লবণ পরিশোষণের প্রভাবক সমূহ, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। লবণ পরিশোষণের প্রভাবকগুলো কি কি, পয়েন্টগুলো শুধু এমসিকিউর জন্য। এদিকে ব্যাপক প্রভাব মতবাদের যেটা আছে ওখান থেকে তো অনেক কিছু আসে না। হ্যাঁ এমসিকিউ এদিকে মনে রাখতে হবে শুধু ব্যাপক প্রভাব মতবাদ। এমসিকিউ খুব কম আসছে, তারপর পরে রাখতে হবে। শুধু পয়েন্টগুলো হলো এমসিকিউর জন্য এখানে। তবে হচ্ছে যে তোমার যে লবণ খনিজ লবণ পরিশোষণের সময় পয়েন্টগুলো এমসিকিউ, তার মধ্যে এখানে আয়নের পারস্পরিক ক্রিয়া। এখানে দেখো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করতে পারে, এই কথাটা আমরা এমসিকিউর জন্য একটু ভালোভাবে মনে রাখবো। এটা আসছে আর কি। দেখো 7 নম্বরটা ভালো করে বলবা। এবার দেখো প্রচ্ছেদনের মধ্যে প্রচ্ছেদন কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন। এটা তো জানোই, অতিরিক্ত যে পানি বাষ্পাগারে বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, এটা তো মনে হয় অনেক ছোট ক্লাস থেকেই করে আসছে, তাই না? এই আর কি। আচ্ছা এখানে কিছু এমসিকিউ আছে যে গড় হিসাবে শোষিত পানির মাত্র 1% দেহে অবস্থান করে ও কাজে লাগে, বাকি 99% পানি দেহ থেকে বাষ্পাগারে বের হয়ে যায়। এটি উদ্ভিদের অত্যাবশ্যক প্রক্রিয়া। এই যে বিজ্ঞানী কার্টিস প্রচ্ছেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলেছেন, অর্থাৎ প্রয়োজন তবে খুব বেশি হলে সেটা আবার অমঙ্গল, এই জন্য প্রয়োজনীয় অমঙ্গল, এটুকু শুধু। আর জ্ঞানম অটোমিটার হলো প্রচ্ছেদনের হার নির্ণয় করা হয় এমসিকিউর জন্য। এবার দেখো প্রচ্ছেদনের প্রকারভেদ 3 ধরনের হয়। প্রচ্ছেদন হলো 3 ধরনের হয়। আজকে আর পড়ানো যাবে না, সময় নাই। প্রচ্ছেদনের প্রকারভেদ 3 ধরনের, এখান থেকে আমরা শুরু করব। হ্যাঁ এটা হলো সালোক সংশ্লেষণ পর্যন্ত। হ্যাঁ সালোক সংশ্লেষণ পর্যন্ত হলো অর্ধেক পরীক্ষা এই অধ্যায়ে।